শোনো, একটা কথা বলি তোমায়। এমন একটা ঘটনা যা শুনলে তোমার বুকের ভেতরটা কেঁপে উঠবে, যা বিশ্বাস করতে মন চাইবে না, অথচ না বিশ্বাস করেও পারবে না। এই গল্প কোনো বইয়ে লেখা নেই, কোনো পর্দায় দেখা যায় না। এই গল্প বাতাসে ভেসে বেড়ায়, গাছের পাতায় পাতায় ফিসফিস করে, নদীর স্রোতে বয়ে যায় যুগের পর যুগ ধরে। যারা শুনেছে তারা ভুলতে পারেনি, যারা দেখেছে তারা আর কাউকে বলতে পারেনি, কারণ ভাষা খুঁজে পায়নি তারা। আজ সেই গল্পটাই বলবো তোমাকে। বহু বহু বছর আগের কথা। সুনামগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম, নাম তার মায়াবনপুর। গ্রামটার 3 দিকে হাওর, একদিকে ঘন শালবন। সেই বনের ভেতর দিয়ে যে পথ গেছে, সেই পথে সন্ধ্যার পর কেউ পা দেয় না। বলে ওই পথে নাকি আলো জ্বলে, অথচ কোনো আলো জ্বালায় না কেউ। ওই পথে নাকি বাঁশি বাজে, অথচ কোনো মানুষের হাত নেই সেখানে। গ্রামের মানুষ রাতে দরজা বন্ধ করে শোয়, জানালার ফাঁক দিয়েও সেদিকে তাকায় না, কারণ যে তাকিয়েছে সে নাকি পরদিন সকালে ঠিকমতো কথা বলতে পারেনি। সেই গ্রামেরই ছেলে করিম। বয়স তখন তার বড়জোর 12 কি 13। গায়ে মলিন একটা পাঞ্জাবি, পায়ে চপ্পল নেই, মাথায় উস্কো খুস্কো চুল। বাপ মরেছে ছোটবেলায়, হাওরে নৌকা ডুবে। মা একা হাতে সংসার টানেন, ভোর থেকে রাত পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলেন। করিম সেই মায়ের একমাত্র সন্তান, একমাত্র ভরসা। তার কাজ একটাই, ভোর হলেই 5টা গরু নিয়ে বের হওয়া, সারাদিন মাঠে রাখা, সন্ধ্যায় ফিরে আসা। সামান্য জীবন, সামান্য স্বপ্ন। কিন্তু করিমের ভেতরে একটা আলাদা জিনিস ছিল। সে বাঁশি বাজাত, নিজে হাতে বাঁশ কেটে বানানো বাঁশি। সুর শেখেনি কারো কাছে, কোনো ওস্তাদ নেই তার। তবু যখন সে বাঁশিতে ঠোঁট ছোঁয়াত, যে সুর বের হতো তা অন্য রকম। এমন সুর যা শুনলে গরুগুলো চড়তে চড়তে থেমে যেত, ঘাড় তুলে দাঁড়িয়ে থাকত। পাখিরা ডানা ভাঁজ করে গাছের ডালে বসে পড়ত। হাওরের জলের ঢেউ যেন একটু থিতু হয়ে যেত, যেন জলও শুনতে চায়। গ্রামের বুড়ো মানুষেরা বলতো, এই ছেলের বাঁশিতে জাদু আছে। আর করিম লাজুক হেসে মাথা নিচু করত। সে জানত না তারা কতটা সত্যি বলছে। সে জানত না এই বাঁশি একদিন তার জীবনটাকে উল্টে দেবে। একদিন ফাল্গুন মাসের এক ভোরে করিম গরু নিয়ে বের হয়েছে ভোরের আলো ফোটার আগেই। আকাশে তখনও তারা মিলায়নি পুরোপুরি। পূব দিকে সোনালি আভা সবে জাগছে, ঘাসের ডগায় শিশির জমে আছে, বাতাসে হালকা কনকনে ঠান্ডা। করিম বাঁশি বাজাতে বাজাতে হাঁটছে, গরুগুলো পেছনে পেছনে আসছে ঘুম ঘুম চোখে। চারদিকটা কেমন শান্ত, নিস্তব্ধ, শুধু তার বাঁশির সুর আর ঘাসের উপর পায়ের শব্দ। হঠাৎ থামল সে। শালবনের ভেতর থেকে কে যেন ডাকল, করিম। গলাটা চেনা না, কোনো মানুষের গলা এমন হয় না, এত নরম, এত মিষ্টি, এত শান্ত, যেন মায়ের কণ্ঠের মতো, কিন্তু আরও গভীর, আরও আপন। করিম চারদিকে তাকালো, কেউ নেই, শুধু বনের ভেতর থেকে একটা হালকা আলো জ্বলছে, নীলচে, কাপা কাপা, যেন জোনাকির মতো, কিন্তু অনেক বড়। বুকটা ধুক করে উঠল তার। পালিয়ে যাওয়া উচিত, দৌড়ে মাকে ডাকা উচিত, কিন্তু পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। আবার পর মুহূর্তেই সেই পাই এগিয়ে যাচ্ছে, নিজের ইচ্ছায় না, যেন অদৃশ্য কেউ আস্তে আস্তে টেনে নিয়ে যাচ্ছে সেই আলোর দিকে, সেই বনের গভীরে। গরুগুলো আর এগোলো না, তারা থেমে দাঁড়িয়ে রইল, ঘাড় তুলে তাকিয়ে রইল করিমের দিকে, যেন তারা বুঝতে পারছে কিছু একটা, যেন তারা বলতে চাইছে, যেও না, যেও না। কিন্তু করিম গেল। বনের প্রথম গাছটা পার হতেই পেছনের পৃথিবীটা যেন মুছে গেল। হাওরের শব্দ নেই, পাখির ডাক নেই, বাতাসের শোঁশো নেই, শুধু সেই নীল আলো এগিয়ে যাচ্ছে, আর করিম তার পেছনে হাঁটছে, হাঁটছে, হাঁটছে। তারপর সেই আলো থামল, করিম থামল। সামনে একটা বিশাল বটগাছ, এত পুরনো যে গুড়িটা কতগুলো মানুষ ধরলেও ঘেরা যাবে না। শিকড়গুলো মাটির ওপর দিয়ে এঁকে বেঁকে ছড়িয়ে আছে সাপের মতো। আর সেই গাছের গোড়ায় বসে আছে একজন বৃদ্ধ, শ্বেতশুভ্র চুল, শ্বেতশুভ্র দাড়ি, পরনে সাদা কাপড়, চোখ বন্ধ, কিন্তু তার সারা গা থেকে সেই নীল আলো বের হচ্ছে, শান্ত, স্থির, অলৌকিক। করিম কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে রইল। তখন বৃদ্ধ চোখ খুললেন। সেই চোখে কোনো সাদা নেই, কোনো কালো নেই, শুধু আলো, শুধু গভীর অসীম আলো। আর সেই আলোর দিকে তাকিয়ে করিমের মনে হলো সে যেন পুরো পৃথিবীটাকে একসাথে দেখতে পাচ্ছে। বৃদ্ধ ঠোঁট না নাড়িয়েই বললেন,
তুই এসে গেছিস, অনেক দিন অপেক্ষা করছিলাম। করিমের গলা দিয়ে কথা বের হলো না। পা দুটো যেন পাথর হয়ে গেছে। বুকের ভেতরে হৃদয়টা এত জোরে ধরফর করছে যে মনে হচ্ছে বাইরে থেকেও শোনা যাচ্ছে। সে শুধু দাঁড়িয়ে রইল, সেই অলৌকিক বৃদ্ধের দিকে তাকিয়ে, নিঃশব্দে, নিঃশ্বাস প্রায় বন্ধ করে। বৃদ্ধ আবার বললেন, এবারও ঠোঁট না নাড়িয়ে, কিন্তু গলাটা করিমের কানে নয়, সরাসরি বুকের ভেতরে এসে পড়ল। ভয় পাস না, আমি তোর ক্ষতি করতে আসিনি, তোকে কিছু দিতে এসেছি। করিম কাঁপতে কাঁপতে একটু এগিয়ে গেল। তার ছোট্ট হাতে তখনও বাঁশিটা ধরা। আঙুলগুলো এতটাই কাঁপছিল যে বাঁশিটা প্রায় পড়েই যাচ্ছিল। বৃদ্ধ তার দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই হাসিতে এত মায়া, এত উষ্ণতা, যেন হাজারটা মায়ের ভালোবাসা একসাথে এসে করিমের গায়ে জড়িয়ে ধরল। ভয়টা একটু একটু করে গলে যেতে লাগল। বস। করিম বসল, বটগাছের শিকড়ের ওপর, বৃদ্ধের মুখোমুখি। বৃদ্ধ বললেন, তোর বাঁশিটা দে আমাকে। করিম একটু ইতস্তত করল। এই বাঁশিটা সে নিজে হাতে বানিয়েছে। বাপের মৃত্যুর পর যে কটা দিন সে কাঁদতে কাঁদতে ঘুমাতে পারেনি, সেই রাতগুলোতে এই বাঁশিই তার সঙ্গী ছিল। এই বাঁশিতে ফুঁ দিলে মনের ব্যথাটা কোথায় যেন মিলিয়ে যেত। এটা শুধু বাঁশি না, এটা তার আত্মার একটা টুকরো। তবু সে বাড়িয়ে দিল। বৃদ্ধ বাঁশিটা দুই হাতে তুলে ধরলেন, তারপর চোখ বন্ধ করলেন। তার ঠোঁট নড়তে লাগলো। কোনো শব্দ নেই, কিন্তু বাতাস কাঁপতে লাগলো। বনের পাতাগুলো একসাথে শিরশির করে উঠল, যেন কেউ ফিসফিস করছে। সেই নীল আলো আরও উজ্জ্বল হলো এবং আস্তে আস্তে বাঁশিটার ভেতরে ঢুকে যেতে লাগলো, যেন আলো তরল হয়ে গেছে, বাঁশির ছিদ্র দিয়ে চুইয়ে ঢুকছে। করিম হতভাগ হয়ে দেখল। তারপর বৃদ্ধ চোখ খুললেন এবং বাঁশিটা ফিরিয়ে দিলেন। বাঁশিটা এখন আগের মতো নেই। হাতে নিতেই করিম বুঝতে পারল, এটা গরম, হালকা একটা কম্পন আছে, যেন ভেতরে কেউ শ্বাস নিচ্ছে। এখন বাজা। করিম বাঁশি মুখে দিল এবং যে সুর বের হলো, সে সুর এই পৃথিবীর না। এত গভীর, এত বিশাল, এত ব্যথা ভরা, আবার একই সাথে এত আনন্দময় যে করিমের নিজের চোখে জল এসে গেল। বনের গাছগুলো দুলতে লাগলো, ওপর থেকে ফুল ঝরতে লাগলো, কিন্তু এই বনে এই ফুল আগে কখনো ছিল না। দূরে কোথাও একটা হরিণ ছুটে এলো, বটগাছের কাছে এসে থেমে গেল, মাথা নিচু করল, যেন প্রণাম করছে। করিম বাঁশি থামালো, চোখের জল মুছল। বৃদ্ধ বললেন, এই বাঁশিতে এখন 3টে শক্তি আছে। 1, যে অসুস্থ, তার কাছে বাজালে সে সুস্থ হবে। 2, যে হারিয়ে গেছে, তার জন্য বাজালে সে পথ খুঁজে পাবে। 3, যে মরতে বসেছে, তার জন্য বাজালে সে আরেকটু সময় পাবে। করিম অবাক হয়ে শুনল। কিন্তু বৃদ্ধ একটু থামলেন। তার চোখে একটা ছায়া নামল। একটা শর্ত আছে। কি শর্ত? এই শক্তি তুই শুধু অন্যের জন্য ব্যবহার করতে পারবি, নিজের জন্য না, কখনো না। যেদিন নিজের স্বার্থে এই বাঁশি বাজাবি, সেদিন সব শেষ হয়ে যাবে। করিম মাথা নাড়ল। আমি কখনো নিজের জন্য বাজাবো না। বৃদ্ধ তাকিয়ে রইলেন একটু, যেন মেপে দেখলেন ছেলেটাকে। তারপর আবার সেই উষ্ণ হাসি। জানি, তাই তো তোকে বেছেছি। তারপর থেকে করিমের জীবন বদলে গেল। খবর ছড়িয়ে পড়তে সময় লাগলো না। পাশের গ্রামের রহিম চাচার মেয়ে 3 মাস ধরে জ্বরে ভুগছিল। করিম গিয়ে বাঁশি বাজালো। পরদিন সকালে মেয়ে উঠে বসল। হাটে যাওয়ার পথে বুড়ো আলতাফ মিয়া হারিয়ে গিয়েছিলেন ঘন কুয়াশায়। করিম বাঁশি বাজালো, আর বুড়ো যেন কোনো অদৃশ্য পথ পেয়ে নিজেই ঘরে ফিরে এলেন। নদীতে নৌকা ডুবিতে 3 জন মাঝি ডুবে যাচ্ছিল। করিম তীরে দাঁড়িয়ে বাঁশি বাজালো, আর 3 জনই কোনোভাবে ভেসে উঠল। গ্রামের মানুষ বলতে লাগলো, করিম সাধারণ না। কেউ বলল ফেরেশতার ছোঁয়া পেয়েছে, কেউ বলল আল্লাহর নেক বান্দা, কেউ বলল ওলি। করিম কিছুই বলতো না, শুধু হাসতো আর বাঁশি বাজাতো। কিন্তু মানুষের মুখ বন্ধ রাখা যায় না। খবর ছড়িয়ে পড়ল দূরে দূরান্তে, এবং সেই খবর একদিন পৌঁছলো এমন একজনের কাছে যে এই শক্তিকে ভালোয় নয়, মন্দে ব্যবহার করতে চায়। সেই লোকটার নাম কাদের সর্দার। গ্রামের সবচেয়ে ধনী, সবচেয়ে ক্ষমতাশালী এবং সবচেয়ে নিষ্ঠুর মানুষ। তার জমিদারি 3 গ্রাম জুড়ে। তার কথার বিরুদ্ধে কেউ কথা বলে না, কারণ যে বলেছে সে পরে ভালো থাকেনি। কাদের সর্দারের একমাত্র ছেলে জামাল, বয়স 18, সাপে কামড়েছে। তাকে 3 দিন ধরে মৃত্যুর সাথে লড়তে হচ্ছে। ডাক্তার হাল ছেড়ে দিয়েছে। কাদের সর্দার লোক পাঠালো করিমের কাছে, আমার ছেলেকে বাঁচা, যা চাইবি দেব। করিম গেল, কোনো কিছু না চেয়েই গেল, কারণ একটা ছেলে মরছে, এটুকুই যথেষ্ট। সে বাঁশি বাজালো, জামাল বেঁচে উঠল। কাদের সর্দার করিমের পায়ে পড়ে কাঁদল, বলল,
তুই আমার ছেলের জান ফিরিয়ে দিয়েছিস, তোর যা লাগবে বল। করিম মাথা নাড়ল, কিছু লাগবে না। কিন্তু কাদের সর্দারের মন বদলাতে সময় লাগল না। সে বুঝতে পারল এই ছেলের বাঁশিতে অসীম ক্ষমতা। এই ক্ষমতা যদি তার হাতে থাকে, শত্রু সরানো যাবে, রোগ দেওয়া যাবে, মানুষকে নিয়ন্ত্রণ করা যাবে। সে পরিকল্পনা করতে লাগল। আর করিম জানত না যে মানুষটার ছেলেকে সে বাঁচিয়েছে, সেই মানুষটাই এখন তার সর্বনাশের ফাঁদ পাচ্ছে। সেদিন রাতে করিম ঘুমাতে পারেনি। বুকের ভেতরে একটা অজানা ভার চেপে বসেছিল। কেন জানি মনে হচ্ছিল কিছু একটা ঘটতে চলেছে। জানালার বাইরে হাওরের জল অন্ধকারে চুপচাপ পড়ে আছে। আকাশে চাঁদ নেই, শুধু তারাগুলো মিটমিট করছে। করিম বাঁশিটা বুকের কাছে ধরে শুয়ে রইল, চোখ বন্ধ করল, কিন্তু ঘুম এলো না। ভোরের দিকে একটু তন্দ্রা এসেছিল। তখনই দরজায় ধাক্কা পড়ল। মা দরজা খুলতে যাচ্ছিলেন, করিম আগেই উঠে গেল। দরজা খুলতেই দেখল কাদের সর্দারের দুজন লাঠিয়াল দাঁড়িয়ে আছে। মুখে কোনো ভদ্রতা নেই, চোখে ঠান্ডা নির্দেশ। সর্দার সাহেব ডাকছেন, এক্ষুনি যেতে হবে। মা পেছন থেকে ধরলেন করিমের হাত। কোথায় নিয়ে যাবে আমার ছেলেকে? লাঠিয়াল দুটো কোনো জবাব দিল না। করিম মায়ের হাতটা আস্তে সরিয়ে দিল, চোখে চোখ রেখে বলল, আমি যাচ্ছি মা, ভয় নেই। মা কাঁদতে লাগলেন, কিন্তু করিম বাঁশিটা কোমরে গুজে বেরিয়ে গেল। কাদের সর্দারের বাড়ি গ্রামের সবচেয়ে উঁচু জায়গায়। বিশাল উঠান, পাকা দেওয়াল, লোহার গেট। করিমকে ভেতরে নিয়ে যাওয়া হলো। সর্দার বসে আছেন মস্ত একটা চেয়ারে, পান চিবাচ্ছেন, চোখে ধূর্ত একটা চাহনি। বস। করিম দাঁড়িয়েই রইল। সর্দার একটু হাসলেন। তোর সাথে একটা কথা আছে। তুই আমার ছেলেকে বাঁচিয়েছিস, সেটা ভুলিনি, কিন্তু এখন আমি চাই তুই আমার জন্য কাজ করবি। কি কাজ? আমার পাশের গ্রামে সিরাজ মাতব্বর থাকে। সে আমার জমি নিয়ে ঝামেলা করছে। তুই তোর বাঁশি দিয়ে তাকে একটু অসুস্থ করে দে, শুধু এটুকু। নিঃশব্দে দাঁড়িয়ে রইল করিম। তারপর বলল, এটা আমি পারবো না। সর্দারের চোখ শক্ত হয়ে গেল। পারবি না নাকি পারতে চাস না? দুটোই। মুহূর্তের জন্য ঘরে পিনপতন নীরবতা। তারপর সর্দার উঠে দাঁড়ালেন। তার গলার স্বর এবার ঠান্ডা, বিপজ্জনক। শোন ছোকরা, তোর মায়ের একটাই ভিটা আছে। সেই ভিটার দলিল আমার কাছে বন্ধক। তুই যদি আমার কথা না শুনিস, কাল সকালে তোদের বাড়ি থেকে বের করে দেব। করিমের বুকটা মোচড় দিয়ে উঠল। মা, একা মা, মাথার উপর ছাদটুকু না থাকলে কোথায় যাবেন তিনি? সর্দার বুঝতে পারলেন আঘাতটা লেগেছে। আরও এগিয়ে এলেন। শুধু একবার, একটাই কাজ, তারপর তোদের দলিল ফিরিয়ে দেব, উপরে 5 বিঘা জমি দেব। তোর মা আর কষ্ট করবেন না। করিম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভেতরে ঝড় বইছে। একদিকে মা, একদিকে বৃদ্ধের কথা। নিজের স্বার্থে বাজাবি না, যেদিন মন্দ কাজে ব্যবহার করবি সেদিন সব শেষ। কিন্তু এটা কি নিজের স্বার্থ? এটা তো মায়ের জন্য, মায়ের মাথার উপর ছাদের জন্য। করিম বাঁশিটা বের করল। সর্দারের চোখে লোভের আলো জ্বলে উঠল। করিম বাঁশি মুখে দিল এবং বাজাতে শুরু করল। কিন্তু এইবার সুর বেরোল না, শুধু একটা শূন্য ফাঁকা শব্দ, যেন বাঁশিটা মরে গেছে, যেন ভেতরের সেই আলো নিভে গেছে। করিমের হাত কাঁপতে লাগল। সর্দার রাগে লাল হয়ে গেলেন। কি হলো? বাজা। করিম বাঁশি নামিয়ে তাকালো, চোখে জল, কিন্তু কণ্ঠে একটা অদ্ভুত শান্তি। শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? শক্তি। আমি ভুল করে ফেলেছিলাম, মনে মনে রাজি হয়ে গিয়েছিলাম, সেটুকুই যথেষ্ট ছিল। সর্দার এগিয়ে এসে বাঁশিটা কেড়ে নিলেন, ছুঁড়ে মারলেন মাটিতে। বাঁশিটা ভেঙে গেল, 2 টুকরো হয়ে মাটিতে পড়ে রইল। করিম সেদিকে তাকালো, তারপর মাথা নিচু করে বেরিয়ে গেল। পথে হাঁটতে হাঁটতে তার চোখ দিয়ে জল পড়তে লাগল। সেই বৃদ্ধের কথা মনে পড়ল, বাঁশির সুরে সেরে ওঠা মানুষগুলোর মুখ মনে পড়ল, মায়ের মুখ মনে পড়ল। সব হারিয়ে ফেলল সে। শক্তি গেছে, বাঁশি গেছে, আর হয়তো কালকে ভিটাও যাবে। বাড়ি ফিরে দেখল মা দরজায় দাঁড়িয়ে আছেন। করিমকে দেখেই জড়িয়ে ধরলেন, কিছু জিজ্ঞেস করলেন না, শুধু ধরে রাখলেন। করিম মায়ের বুকে মুখ লুকিয়ে অনেকক্ষণ কাঁদল। সে রাতে ঘুমের ভেতরে সেই বৃদ্ধকে দেখল সে। বৃদ্ধ বসে আছেন সেই বটগাছের নিচে। করিম কাছে গেল, মাথা নিচু করে বলল, আমি ক্ষমা চাই, আমি ভুল করেছি। বৃদ্ধ মাথায় হাত রাখলেন। ভুল করনি,
মনে মনে রাজি হয়েছিলে মায়ের জন্য। সেটা দুর্বলতা নয়, সেটা ভালোবাসা। কিন্তু শক্তি চলে যাওয়াটাও দরকার ছিল। কেন? কারণ শক্তি থাকলে মানুষ তোকে ভালোবাসত না, তোকে ব্যবহার করত। এখন যে তোকে ভালোবাসবে সে শুধু তোকেই ভালোবাসবে। করিম জেগে উঠল। ভোরের আলো জানালায় এসে পড়েছে। পাশের ঘরে মা রান্না করছেন, হাঁড়ির শব্দ আসছে, বাইরে পাখি ডাকছে। সব হারিয়েও কেন জানি বুকটা হালকা লাগছিল। সে উঠে বসল, জানালা দিয়ে বাইরে তাকালো। হাওড়ের জলে সকালের সোনালি আলো পড়েছে, ঝিকমিক করছে। আর তখনই দেখল উঠানে একটা বাঁশ পড়ে আছে। কোথা থেকে এলো কে জানে, কিন্তু বাঁশটা দেখে করিমের ঠোঁটে একটু হাসি ফুটল। সে উঠল, হাত বাড়ালো। শোনো, তুমি যে এই গল্পটা শুনলে, করিম হয়তো আর সেই অলৌকিক শক্তি পায়নি, হয়তো বাঁশিটা আগের মতো আর কখনো বাজেনি, কিন্তু সেদিন থেকে সে বুঝে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি কোনো জাদুতে নেই, কোনো অলৌকিক ক্ষমতায় নেই। সবচেয়ে বড় শক্তি হলো মায়ের বুকের কাছে ফিরে যাওয়ার সাহস, আর সেই সাহস নিয়ে আবার নতুন করে শুরু করা। জীবনে অনেক কাদের সর্দার আসবে, অনেক ফাঁদ আসবে, অনেক রাত আসবে যখন মনে হবে সব শেষ। কিন্তু মনে রেখো, যতক্ষণ মায়ের দোয়া মাথায় আছে, যতক্ষণ বুকে সততা আছে, ততক্ষণ তোমার বাঁশি কখনো চিরতরে থামে না।